আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা সি পার্ল এই স্টকটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা দীর্ঘ অনেকদিন কোনো ভিডিও দিচ্ছি না আমাদের চ্যানেলে। তবে এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নেই। বর্তমানে সবাই হয়তো কম বেশি অবগত আছেন যে বন্যার কারণে সারা দেশেই অনেকে অনেক কষ্ট করতেছে। তো আপনারা যারা এই বন্যাতে যেকোনোভাবে হেল্প করতে চান বা কোনো ডোনেট করতে চান, তারা চাইলে আসন্না ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন। তাদের যে ওয়েবসাইটটা assannafoundation.org, তো এইখানে গেলে আপনারা এই যে জরুরি বন্যা তহবিল এটাতে গিয়ে আপনারা এইখানে কিছু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে। একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আর একটা এক্সিম ব্যাংকের। তো আপনারা চাইলে ডিরেক্ট এই ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারেন। অথবা আপনারা যদি বিকাশে বা অন্য কোনো ব্যাংক থেকে টাকা দিতে চান, সেক্ষেত্রে এইখান থেকে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে তারপর দান করুন। এটাতে গেলে আপনারা এসএসএল কমার্সের ইউআইটা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা বিকাশ বা অন্য যেকোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। এছাড়াও চাইলে আপনারা বিকাশ অ্যাপ থেকেও আসন্না ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন। সেজন্য বিকাশ অ্যাপে গিয়ে সেখান থেকে বিকাশ অ্যাপ অথবা বিকাশের ওয়েবসাইটে গিয়েও সেটা করতে পারবেন। তো বিকাশের অ্যাপে বা ওয়েবসাইটে গিয়ে ডোনেশন ট্যাবে গেলে সেখানে আপনারা আসন্না ফাউন্ডেশন পাবেন। তো এখানে ডোনেট করে দিতে পারবেন। একই সাথে বিকাশ থেকে আপনারা চাইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতেও ডোনেট করতে পারবেন। আর বাংলাদেশ আর্মির একটা রিলিফ ফান্ড এড করা হয়েছে বিকাশে। তো আপনারা চাইলে এটাতেও আপনারা ডোনেট করতে পারবেন। তো এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও ছিল না। আমরা এখানে বিকাশ বা আসন্না ফাউন্ডেশন বা অন্য কাউকে প্রমোট করার চেষ্টা করছি না। বাট যেহেতু দেশের একটা ক্রান্তি লগ্ন, সো আমরা আসলে ভাবলাম যে আপনাদেরকে হয়তো জানিয়ে দিলে আপনারা কেউ যদি এখান থেকে সাহায্য করেন, সেটা হয়তো কারো না কারো জন্য উপকার হবে। সেজন্যই বলা। এটা আসলে কোনো প্রমোশনাল বিজ্ঞাপন বা এরকম কিছু না। তো যারা আসলে ডোনেট করতে চান তারা চাইলে হয়তো আসমানা ফাউন্ডেশন এবং আর্মি রিলিফ ফান্ড ২ টাতেই অল্প, অল্প অ্যামাউন্ট আপনারা ডোনেট করতে পারেন। সেক্ষেত্রে হয়তো ভিন্ন, ভিন্ন মানুষ আসলে পাবে। যেমন বাংলাদেশ আর্মি হয়তো যেখানে রিলিফ ফান্ড দিবে সে সেম জায়গায় বা সেম মানুষজন হয়তো আসমানা ফাউন্ডেশন থেকে পাবে না। তো এক্ষেত্রে আপনারা চাইলে আপনারা যে পরিমাণটা ডোনেট করতে চান সেটা বাংলাদেশ আর্মি এবং আসমানা ফাউন্ডেশন এই ২ টা অর্গানাইজেশনে আপনারা ডিভাইড করে ডোনেট করতে পারেন। আবারও বলে নিচ্ছি, এটা আসলে কোনো প্রমোশনাল বা কোনো বিজ্ঞাপন না। আপনারা চাইলে অন্য যেকোনো জায়গায়ও আপনারা ডোনেট করতে পারেন। বাট আমার জানা মতে যেহেতু আসন্না ফাউন্ডেশন আর এইদিকে বিকাশ থেকে বাংলাদেশ আর্মি রিলিফ ফান্ডেও যেহেতু ডোনেট করা যায়, সেজন্য আমি আসলে এই ২ টার কথা বলেছি। আপনারা আপনাদের মতো করে চাইলে ডোনেট করতে পারেন। যাই হোক, এবার মূল ভিডিওতে আসা যাক। মূল ভিডিওতে আসার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো সাজেশন দিচ্ছি না। এটা জাস্ট এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। আপনারা এই ভিডিও থেকে কিছু শিখবেন সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এইখানে আমি কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন দিচ্ছি না আপনাদেরকে। আপনারা নিজ ঝুঁকিতে ইনভেস্ট করবেন। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো শুরুতেই আসা যাক সিপার এই স্টকটাতে। তো আমরা এই স্টকটার ফান্ডামেন্টাল ডেটা একটু দেখে নেই। এই স্টকটার লাস্ট কয়েক বছরের অ্যানুয়াল যেই ইপিএস সেটা একটু দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের অ্যানুয়াল ইপিএস ইয়ার অন ইয়ার মোটামুটি ইনক্রিজ করতেছে। ২০২০ সালে যখন কোভিড হিট করে তখন একটু কমে গিয়েছিল। এটা স্বাভাবিক আসলে। তো এখন পর্যন্ত এই যে এই ডেটাটা মোটামুটি আমাদের কাছে ঠিকঠাক মনে হচ্ছে। তারপর আমরা যদি এই বছরের ৩ টা কোয়ার্টারের ডেটা দেখি, এই বছরের ৩ টা কোয়ার্টারের ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর অলমোস্ট তাদের আসলে ৳৩ মতো ইপিএস বা আর্নিংস কমে গিয়েছে। তো ৳৩ যদি কমে যায় সেক্ষেত্রে আসলে আগের বছরের চাইতে ৳২.৮১ বা এরকমের দিকে চলে আসতে পারে, যেটা তারও আগের বছরে চাইতে মোটামুটি বেটার আসলে। তো আমরা যদি এদের ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেখি, এই স্টকটা ২০১৯ সালে স্টক ডিভিডেন্ড দিয়েছিল। তারপর আর কোন স্টক ডিভিডেন্ড দেয় নাই। বাকিটা ক্যাশ ডিভিডেন্ড ছিল অলওয়েজই। তো এটা একটা গুড সাইন। বাট গত বছরের আর্নিংসটা এইখানে কোনো ফেব্রিকেটেড কোনো আর্নিংস দেখাচ্ছে কিনা বা ম্যানিপুলেট করার জন্য কোনো আর্নিংস দেখিয়েছে কিনা ২০২৩ সালে এটা সিওর না। যেহেতু আসলে ২০২৪ সালে বা বর্তমানে আর্নিংস ৩ কোয়ার্টার মিলিয়ে বিশেষ করে লাস্ট ২ কোয়ার্টার আর্নিংস কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বাট আশা করব যে এইখানের যে ২০২৩ সালের ডেটা সেটা হয়তো ঠিকঠাক ছিল। তো সেই হিসাবে আসলে যদি যেহেতু আর্নিংস কিছুটা কমে যাচ্ছে, সেই হিসাবে স্টক প্রাইসটা কমে যাওয়াটা একটু স্বাভাবিক ছিল। বাট এখানে অস্বাভাবিক যেটা হয়েছে যে এই স্টকের প্রাইসটা যেই হারে কমেছে সেটা অনেক বেশি অস্বাভাবিক ছিল। একই সাথে আসলে এখানে একটু ফুটনোটে বলে রাখি যে এই স্টকের প্রাইসটা
2022 সালের পরে যেই হারে বেড়েছে সেটাও আসলে অনেকটাই অস্বাভাবিক ছিল। কারণ স্টকটা প্রায় ৳৪০-৪৫ থেকে চলে গিয়েছিল ৳৩৫০ বা ৳৩২০ পর্যন্ত। তো এটা একটু অস্বাভাবিক ছিল। এখন সেভাবেই যেভাবে স্টকের প্রাইসটা বেড়েছে ঠিক সেভাবেই স্টকের প্রাইসটা কমে যাচ্ছে। তো এজন্যই আমরা আমাদের চ্যানেল সবসময় বলি যে আপনারা যেকোনো একটা স্টক কেনার আগে দেখে নিবেন যে এই স্টকটা ওভার ভ্যালুড কিনা। যাই হোক, তো এখন যারা কিনে ফেলেছেন তাদের তো আর আসলে কিছু করার নাই। সেক্ষেত্রে আমি এই স্টকটার একটু টেকনিক্যালি এনালাইসিসটা দেখার চেষ্টা করি। তো টেকনিক্যাল এনালাইসিস যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে স্টকটা ২০২২ সাল থেকে ওঠা শুরু করলে এরপর স্টকটা কন্টিনিউয়াসলি উঠেছে। এরপর ২০২৩ সালের মাঝামাঝি বা মার্চ মাসে একটা মোটামুটি পিক ক্রিয়েট করে সেখান থেকে কন্টিনিউয়াসলি পড়তেছে। তো মাঝখানে কিছু টাইম একটু পুল ব্যাক বা কিছুটা সাপোর্ট দেখা গিয়েছে। তো এইটাতে আমরা একটা কাজ করি, এইখানে আমরা যদি একটা চ্যানেল ড্র করি, ইয়া, তো এই জায়গা থেকে আমরা তো আমরা যদি এরকম একটা চ্যানেল ক্রিয়েট করি আমরা দেখতেছি যে এই স্টকটা মোটামুটি একটা চ্যানেলের মধ্যে দিয়েই উঠানামা করতে করতে এখন এতটুকু নিচে চলে এসেছে। তো এরপরও এই চ্যানেলের মধ্যেই থাকবে আমি এটা বলতেছি না, জাস্ট এটা দেখালাম যে একটা চ্যানেলের মধ্যে থেকে স্টকটা আসলে কমলো বাড়লো। বাট এটার প্রাইসটা যদি দেখি প্রাইসটা আসলে জাস্ট কিছুটা কমলো, করার পরে কিছুটা স্টেবল ছিল, এরপর আবার কমলো, আবার একটু সামান্য পুল ব্যাক করে আবার স্টকের প্রাইসটা কমতে থাকলো। এরপর এই জায়গায় স্টকটা একটা লম্বা সময় ধরে মোটামুটি একটা সাপোর্টের সাইন দেখালো। যখন এই স্টকটা আসলে সবাই ভাবলো যে না এই স্টকটা মানে সাপোর্ট পেয়েছে, তারপর থেকেই এই স্টকটা আবার কন্টিনিউয়াসলি পড়া শুরু করলো। তো এদের যদি আমি ইনস্টিটিউট হোল্ডিংসটা দেখি, গত মাসে ইনস্টিটিউট হোল্ডিংস আসলে 5% এর বেশি কমে গিয়েছে। তো এইখানে বোঝা যাচ্ছে যে ইনস্টিটিউট হয়তো একটা হিউজ সেল প্রেশার দিচ্ছে। তো ইনস্টিটিউটের সেল প্রেশারের কারণেই হয়তো এই স্টকটা পড়তেছে। একই সাথে এই সময়ে বা এই জায়গাটায় যেহেতু একটা লম্বা টাইম ধরে একটা মোটামুটি সাপোর্ট নেওয়ার একটা সাইন দেখিয়েছে। তো এইখানে হয়তো কিছু ট্রেডাররা বা কিছু মানুষজন এন্ট্রি নিয়েছে। যারা এখন দেখলো যে না এই স্টকটা আসলে তার সাপোর্টটা ব্রেক করে নিচে নেমে যাচ্ছে এই জায়গার পরে। তো তারা কিন্তু হয়তো স্টপ লস নেওয়া শুরু করেছে। যেই কারণে দেখা যাচ্ছে যে এই স্টকটা কিন্তু বেশ কিছুদিন হল্ট হয়ে বা অনেকটা বায়ারলেস ছিল। তো বায়ারলেস হয়ে কিন্তু এই স্টকটা পড়েছে আসলে। এই জায়গার পরে যখনই সরি তো এই জায়গার পরে যখন স্টপ লস নেওয়া শুরু করেছে তারপর আসলে এই স্টকটার প্রাইস আরো অনেক বেশি করে কমতেছে। তবে এখন একটা গুড সাইন হলো যে রিসেন্ট ডেজ গুলাতে এই স্টকটাতে কিছু মোটামুটি বায়ারের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। এইখানে কিছু বাই করতেছে। বাট স্টিল বায়ারের প্রেশার চাইতে সেলার প্রেশার অনেক বেশি। তো এই স্টকটা এখন যারা নিয়েছেন তারা কি করবেন? সো আমি যদি সেটা বলি আসলে ১ম এ বললে আমাকে যেটা বলতে হবে সেটা হলো যে আসলে এই স্টকটা আপনি যে আ নিয়েছেন, যে একটা ডাউন ট্রেন্ড এ থাকা একটা স্টক আপনি যখন নিয়েছেন আপনার উচিত ছিল এটাতে একটা স্টপ লস সেট করে এই স্টকটাতে এন্ট্রি নেয়া। সেক্ষেত্রে আপনার স্টপ লসটা হইতে পারতো এই পয়েন্ট। আপনি দেখেন এইখান থেকে প্রাইস যদি দেখি যে এই পয়েন্টের নিচে যখনই ক্লোজ দিল এই দিন এই স্টককে এই পয়েন্টের নিচে ক্লোজ দেওয়ার পর থেকেই দেখেন গ্যাপ ক্রিয়েট করে স্টকটা কিন্তু কন্টিনিউয়াসলি নামতেছে। তো এই জায়গায় কিন্তু আপনারও উচিত ছিল স্টপ লস নেওয়া। এখন যেহেতু যারা স্টপ লস নিয়েছেন তারা তো নিয়েছেন। আর যারা নেননি তাদের ক্ষেত্রে আসলে আপনি আ এই জায়গাটাকে যদি আমি একটা ডিসট্যান্স দেখি, তো আপনি কিন্তু মোটামুটি অলরেডি স্টপ লস পয়েন্ট থেকেই অলরেডি 35% লসে আছেন। তো আপনার এখন তো আর আসলে স্টপ লস নেওয়াটা হয়তো ওয়াইজ ডিসিশন হবে না। তবে আপনার এইটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনাকে হয়তো আ আরেকটু কিছুটা ডাউনফল দেখলেও দেখতে হইতে পারে, অথবা আপনাকে কিছুদিন ওয়েট করা লাগতে পারে এই স্টকটা থেকে আপনি প্রফিট গেইন করতে গেলে। আর এছাড়া যারা এখন হয়তো এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার কথা ভাবতেছেন, অথবা যারা এই স্টকটাতে এভারেজ ডাউন করার কথা ভাবতেছেন, তাদের জন্য আমি বলব যে এই স্টকটা আসলে এখন মোটামুটি আসলে আ এই স্টকটার সাপোর্ট জোন যদি আমি বলি, সাপোর্ট জোন এই জায়গায় একটা সাপোর্ট আছে ৳51 র মতো। তো ৳৫১ র দিকে একটা সাপোর্ট জোন আছে। নেক্সট যে সাপোর্ট সেটা হয়তোবা এই যে এই বরাবর আ ৳47 বা ৳48 র মতো। এরপর স্ট্রং মোটামুটি সাপোর্ট জোন আছে 48 থেকে ৳42 র মধ্যে। সো আমি যদি এইটাকে এই সাপোর্ট জোনটা একটু ড্র করি, তো
ব্যাপারটা দাঁড়ালো যে অনেকটা এই পজিশনে বা এই জায়গায় মোটামুটি স্ট্রং একটা সাপোর্ট জোন আছে। তো আমার সাজেশন থাকবে এই ক্ষেত্রে যে আপনারা যারা এভারেজ ডাউন করতে চান তারা এই জায়গায় পর্যন্ত ওয়েট না করে, অথবা আপনারা এই জায়গায় এন্ট্রি নেওয়ার কথা চিন্তা না করে, যেহেতু এটা আসলে স্ট্রংলি ডাউন ট্রেন্ডে একটা স্টক, তো এই জায়গায়ও এন্ট্রি নেওয়াটা আমার মনে হয় না কারোর জন্য গুড ডিসিশন হবে। কারণ এই জায়গায় এন্ট্রি নিলে হ্যাঁ আপনি হয়তো লোয়েস্ট একটা প্রাইস থেকে কিনতে পারবেন, এর নিচে হয়তো হয়তো আসবে না, আসলেও আসতে পারে, আমি জাস্ট বললাম যে হয়তো আসবে না, কিন্তু সমস্যা যেটা হবে যে স্টকটা যদি এই পয়েন্টে আসেও, সমস্যা যেটা হবে স্টকটা যদি এই পয়েন্টে আসেও, ধরেন এই স্টকটা আমি ধরলাম এই পয়েন্টে আসলো, আসার পরে স্টকটা যদি এখানে কনসোলিডেট করে, সেক্ষেত্রে ধরলাম যে এই যে এই টাইম পর্যন্ত যদি কনসোলিডেট করে, দেখেন এটা হলো সেপ্টেম্বর 30, 2024, আর এখন হলো আপনার অগাস্ট 30। তো আপনাকে কিন্তু 1 মাসের মতো আরো ওয়েট করা লাগতে পারে, অথবা এই কনসোলিডেশনটা যদি আরো বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 6 মাস 1 বছর ওয়েট করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন হবে, আপনারা যেটা করতে পারেন যে এই স্টকটা ধরেন, এটা যদি আমি ধরে নেই যে এই জায়গা থেকেই এই স্টকটা সাপোর্ট নিল, সেক্ষেত্রে হয়তো কিছুটা কনসোলিডেট করবে, তারপরে যে উপরের যেই চ্যানেলের লাইনটা, এটা যদি ব্রেকআউট দেয়, দেওয়ার পরে এইখানে হয়তোবা রিটেস্ট করতে আসতে পারে। তো এই রিটেস্ট বা এই রিভার্সালের টাইমে আপনার এন্ট্রি নেওয়াটা সবচেয়ে একটা ওয়াইজ ডিসিশন হবে। কারণ কি, এইখানে যদি আপনি এন্ট্রি নেন বা নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কম দিন এই স্টকটাতে ইনভেস্টেড থাকতে হবে। কারণ এছাড়া স্টকটা আরো নিচেও নেমে যেতে পারে। আপনি যদি বটম পিক করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আসলে বটম পিক করতে পারবেন কিনা, এক্সাক্ট বটম, সেই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। এবং একই সাথে আপনি যদি বটম যদি পিক করতেও পারেন, আপনাকে হয়তো 6 মাস 1 বছর এইখানে কিন্তু বসে থাকতে হইতে পারে। বাট আমি যদি বলি যে এই যে আমি যেই কথাটা আমি যেটা বললাম সেটা যদি আপনি করেন বা করতে পারেন, আপনি রিভার্সালের সময় যখন রিভার্সাল করলো, ধরেন আপনার এই জায়গাটা এন্ট্রি নিলেন, এই স্টকটা যদি উঠে গিয়ে পরে রিটেস্ট করে, আপনি এই জায়গায় এন্ট্রি নিলেন, আপনি কিন্তু স্টপ লস সেট করে রাখতে পারবেন এই পজিশনের নিচে। তো এই পজিশনের নিচে গেলে আপনি এক্সিট নিয়ে নিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি অল্প দিন ইনভেস্টেড থাকলেই হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমি আসলে কি বলতে চেয়েছি এখানে। তো এই সিপারলে যারা ইনভেস্টেড আছেন তাদের জন্য শুভকামনা থাকলো। তাদেরকে বলবো আসলে আপনাদের আগেই হয়তো আরেকটু কনসার্ন হওয়া উচিত ছিল। এখন প্যানিক হয়ে সেল দেয়াটা I don't know ওয়াইজ ডিসিশন হবে কিনা। কারণ আসলে এটা কমতে, কমতে কোথায় যায় সেটা বলা যায় না। তবে যেটা আবারও বললাম যে এখানে কিন্তু বায়ার কিছুটা চলে এসেছে। তো এটাকে আমরা যেকোনো টাইমে রিভার্সাল দেখলেও দেখতে পারি। তো আরেকটু ধৈর্য ধরাটাই হয়তো ওয়াইজ ডিসিশন হবে। সেক্ষেত্রে আপনারা যদি স্টপ লসও নিতে চান, এই ৳42 র নিচে গেলে আপনারা স্টপ লস নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা এখন থেকে আশা করি আমাদেরকে আবার নিয়মিত দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।